দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। আমরা বাংলাদেশ বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন বিভিন্নভাবে একটা দেশকে স্ট্রাকচার করা আছে। আমরা জানি যে আমাদের জেলায় যিনি এই দায়িত্ব পালন করেন সরকারের পক্ষ থেকে, তাকে আমরা জেলা প্রশাসক বলি। আর এই জেলা প্রশাসকদেরকে নিয়ে প্রতি বছরই আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে নিয়মিতই জেলা প্রশাসকদের একটা সম্মেলন হয়। অনেকের হয়তো জানতে ইচ্ছে করছে জেলা প্রশাসকদের যে সম্মেলন, এখানে আসলে হয়টা কি, এটার আসলে গুরুত্বটা কি, এটার আমাদের জাতীয় জীবনেই বা কি কি ভূমিকা রাখে, এরকম অনেক রকমের বিষয়গুলো আপনাদের হাতে জানতে চাওয়ার বিষয় থাকতে পারে। আর হ্যাপেনিং পয়েন্টে আমরা আসলে আজকে বিষয় নির্ধারণ করেছি ডিসি সম্মেলন, যাকে আমরা জেলা প্রশাসকদের সম্মেলন হিসেবেই জেনে থাকি। আমাদের অতিথি হিসেবে অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দীন তিনি আছেন, যিনি গবেষক, লেখক এবং কলামিস্ট। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা জেলা প্রশাসকদের সম্মেলন নিয়ে আসলে শুরুতে বলছিলাম যে এরকম একটা সম্মেলন আমরা বিগত বছরগুলোতে দেখেছি নিয়মিতভাবে হয়। সেখানে নেতিবাচক ইতিবাচক অনেক বিষয় হয়তো থাকতে পারে, কিন্তু আমরা আসলে একদম শুরুতেই জানতে চাই যে এই ধরনের যে সম্মেলন, সেই সম্মেলন কেন এত গুরুত্বপূর্ণ এবং তার তাৎপর্যটাও বা কি, আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার দর্শক শ্রোতাদের। জেলা প্রশাসক সম্মেলন, ডিসি সম্মেলন, আমাদের 64টা ডিস্ট্রিক্ট আছে। এই ডিস্ট্রিক্টে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, তারা সরকারের ডিএস, ডেপুটি সেক্রেটারি, যারা ডিসির দায়িত্বে আছেন, ডেপুটি কমিশনারদের এই 64 জেলা থেকে তাদেরকে ক্লোজ করে নিয়ে আসে ঢাকাতে, যারা আমাদের আইন প্রণয়ন করে, যারা আমাদের নেতৃত্বে, কর্তৃত্বে, ব্যক্তিত্বে আছে, দিক নির্দেশনা দেন, তাদের সঙ্গে সরাসরি মত বিনিময় করার জন্য এবং দিক নির্দেশনা করার জন্য প্রত্যেক বছর এই ডিসিদের সম্মেলন হয়। গত বছর যেমন 2 মার্চ থেকে হয়েছিল, এবার গতকাল থেকে হয়েছে। প্রত্যেকটা বছরের একটা কারণটা হচ্ছে আমাদের টোটাল যে মন্ত্রণালয়, সচিবালয়, সংস্থা 56, এই 56 মন্ত্রণালয়, সচিবালয় এবং সংস্থার দিক নির্দেশনাগুলো ঢাকাতে এই জেলা প্রশাসকদের সরাসরি উপস্থিতিতে কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করা হয়, যাতে দেশের সকল পরিস্থিতি সামঞ্জস্য রেখে অ্যাডজাস্ট করে, সমন্বয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই ধরনের মিলন হওয়ার কিন্তু কোনো দোষের কিছু না, বা প্রয়োজনও থাকে যে এখানে যখন একসাথে ক্লোজ ডোরে হয়তো অনেক ইন্টারাকশন থাকে, অনেকে অনেক রকমের কথাগুলো হয়তো সামনাসামনি বলার সুযোগ পায়, এবং সেটা হয়তো হওয়া উচিত। প্রশ্ন থেকে যায় যে এই যে নিয়মিতভাবে এই জিনিসগুলো হয়, সেটার ভ্যালিডেশনটা কতটা হয়, মানে যে আলোচনাগুলো হয় সে আলোচনার বাস্তবায়ন কিংবা আমরা সাম্প্রতিক অতীতে কি এর কোনো রিফ্লেকশন দেখতে পেয়েছে কিনা? ধন্যবাদ। যেমনটি আপনি প্রথমে বলেছিলেন, ইউনিয়ন, উপজেলা, ডিস্ট্রিক্ট, দেন ডিভিশন। আমাদের যে ইউনিটের ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা। এই জেলার নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ থাকেন, তার একজন হচ্ছে জেলা প্রশাসক। যদিও আমরা বলি জেলা প্রশাসক, বাট বেসিক্যালি এটা কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট কারেক্ট। যেমন আমাদের পদবীর পরিভাষা 2018-এর একটা বই বের করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওখানে 62 পেজে, যেখানে ডেপুটি কমিশনার ইকুয়াল টু জেলা প্রশাসক লেখা হয়েছে, বাট একই পেজে যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি ট্যাক্সেস, মানে ডেপুটি কমিশনার ট্যাক্সেস উপকার কমিশনার, ডিসি অফ কাস্টমস উপকার কমিশনার, ডিসি পুলিশ উপপুলিশ কমিশনার, সেখানে ডিসি ইকুয়াল টু জেলা প্রশাসক, এটা ঠিক বোধগম্য হচ্ছে না একই পেজে। আবার যখন আমরা দেখতে পাচ্ছি যে বিভাগীয় কমিশনার একজন থাকেন, উনি কিন্তু বিভাগীয় প্রশাসক না, ওনাকে শুধুমাত্র কমিশনার ভেবে বলা হয়েছে। ডিসি তাদের মেইন দায়িত্ব কি? আজ থেকে সেই ব্রিটিশ আমলে 250 বছর আগে থেকে, গতকাল যেমন ডক্টর আব্দুর রশিদ স্যার বললেন যে 250 বছর আগে থেকে ট্রেডিশনটা মেনটেন করে আসছে। ব্রিটিশ আমলে যখন এই কোম্পানি আমাদের শাসন ছিল, প্রথম হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর, মানে সব ট্যাক্স কালেক্টরের দায়িত্ব ছিল এডিসি সাহেবের। সেকেন্ড অন ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সমগ্র আইন প্রণয়ন কন্ট্রোলের দায়িত্ব ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বাট 2007 সালে যখন এই আইন তো সেপারেট হয়ে গিয়েছে, রদবদল হয়নি, দায়িত্ব দেওয়া হয়েছে এখন
আইন প্রণয়নকারী সংস্থা, যে ইয়ে আছে আপনার জাজ আছে, ডিস্ট্রিক্ট জাজ, ওনার কাছে দায়িত্ব। এখানে নির্বাহী আদেশগুলো আবার যার ডিসি সাহেবরা দিয়ে থাকেন। আর লাস্ট হচ্ছে ডেপুটি কমিশনার, এটা আছে পাকিস্তান আমল থেকে। ডেপুটি কমিশনার হচ্ছে যে টোটাল 56 যে অর্গানাইজেশন বললাম, মন্ত্রণালয়, সচিবালয়, ইনস্টিটিউশন, তাদের যে দিক নির্দেশনা সেটাই সমন্বয় সাধন করার জন্য। কিন্তু জেলা প্রশাসক এই কথাটা বলে একটু কনস্টিটিউশনের ব্যত্যয় করা হচ্ছে। আমাদের সর্বোচ্চ আইন হচ্ছে আমাদের কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু আর্টিকেল 59 সিরিয়াল 1, যেখানে বলা হয়েছে গণতান্ত্রিক দেশের প্রশাসক শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিতায় প্রশাসক হতে পারে। তো সেই কারণে জেলা প্রশাসক কথাটা এর সাথে মানে আপনার এখানে একটা বড় রকমের অবজারভেশন আছে। অবজারভেশন রিসেন্টলি গত বছর 2 মার্চ যখন মাহবুব হোসেন সাহেবকে জিজ্ঞাসা করা হয়, উনি এর কারেক্ট আনসার দিতে পারেনি। গত শনিবারে যখন একটা কনফারেন্স হয়, আমার সাংবাদিক বন্ধুরা এই বর্তমান ডক্টর আব্দুর রশিদ সাহেবকে জিজ্ঞাসা করছে, উনিও তার কোনো সদুত্তর দিতে পারেনি। প্রাক্তন সচিব বদিউর রহমান সাহেব, যিনি সচিব ছিলেন, এনবিআরের চেয়ারম্যান ছিলেন, উনি বলেছেন যে এটা শুধুমাত্র মাতবরি দেখানোর জন্য শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজটা হয়তো ইউজ করা হয়েছে। আমরা আলোচনার স্বার্থে হয়তো অনেক রকমের আলোচনাই করব। আলোচনার ক্ষেত্রে অনেক নেতিবাচক আলোচনা হয় এবং নেতিবাচকের মাধ্যমেই তো আসলে ভবিষ্যতের রিকনস্ট্রাকশন হয়। আমরা যদি একটু জানতে চাই যে এই যে প্রশাসক নিয়ে আমরা কথা বলছি, তাদেরকে বিশেষভাবে যে তাদের সাথে একটা সম্মেলন করা হয়, তার মানে কি মাঠ পর্যায়ের প্রশাসনের ক্ষেত্রে তাদের ভূমিকা কি অনেক বেশি, বা তাদের মাধ্যমে আসলে রাষ্ট্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার ব্যবস্থাপনায় কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন হয়? গুড, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জানেন এই বছরও টোটাল আপনার 1245 পয়েন্ট এখানে ছিল। সেখান থেকে 254 পয়েন্ট আজকে এখানে 354টা পয়েন্ট এখানে আলোচনার জন্য নেওয়া আসে, যেখানে 30টা সেশন, মানে 30টা সেশন হবে কম্পালসারি এবং 4টা সেশন হচ্ছে স্পেশাল সেশন, সিরিমোনিয়াল সেশন মাধ্যমে আলোচনাগুলো করা হবে। এটার মাধ্যমে বাই দিস টাইম গতকাল একদিন চলে গেছে, আজকে আর দ্বিতীয় দিন চলছে। এর ভিতরে যেমনটি আমরা আলোচনা করছিলাম যে আমাদের ভিতরে অনেক পয়েন্ট আসছে রেশন নিয়ে, আসছে মানে ব্যক্তিগত প্রয়োজন এবং মাঠ পর্যায়ের যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তাদের মানে ব্যক্তিগত প্রয়োজনগুলোকে কিন্তু আলোচনার মধ্যে, আমরা সংবাদপত্রে যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে যদি জিস্ট করার চেষ্টা করি, আপনি যেটা রেশনের কথা বলছিলেন, ব্যক্তিগত যে বেনিফিটগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু আলোচনার একটা সিংহভাগ জুড়ে হয়েছে, এটাই আমরা দেখতে পেয়েছি। সেটা থাকতেই পারে, কিন্তু যেহেতু আমি বললাম 56 অর্গানাইজেশন মিনিস্ট্রি থেকে গ্রাউন্ড লেভেলে যখন আমরা যাচ্ছি তখন তাদেরই সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। এই সমন্বয়ের ভিতরে এবারে যেটা ইম্পর্টেন্ট পেয়েছে সেটা হচ্ছে ভূমি ব্যবস্থাপনা। ভূমি আমাদের রুট লেভেল থেকে এটা সবার জন্য প্রযোজ্য। ভূমি ব্যবস্থাপনা প্রযোজ্য হচ্ছে যেমন বন্ধ খাজনা আদায়ের মানে বেড়েছে, কিন্তু এখানে কোনো স্পিডই বাড়ে নাই, কারণ তারা বারবার বলতেছে তাদের সফটওয়্যার ত্রুটির কারণে। দেন তারা পণ্য ও সেবায় ভ্যাট বাড়াচ্ছে, এই ভূমি ট্যাক্সের ওখানে কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তারপর কি হচ্ছে, সফটওয়্যার ত্রুটির কারণে নামজারিটা হচ্ছে না, সে কারণে তীব্র অসন্তুষ্ট রয়ে গেছে। সো 1 নম্বর পয়েন্ট, এবার গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা হচ্ছে ভূমি ব্যবস্থাপনার ব্যাপারে স্বচ্ছতা থাকতে হবে। আমরা এই আলোচনাগুলো করবো, আসলে একটা বিরতি নেওয়ারও সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে এখান থেকে হয়তো আলোচনাটা আবার আমরা শুরু করব। দর্শক, এটি নিউজের সঙ্গে আপনারা আছেন, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা আলোচনা করছি ডিসি সম্মেলন নিয়ে। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনাগুলো করছিলাম তারই কিছুটা রেস্ট আনার চেষ্টা করি। আমরা এবারের ডিসি সম্মেলন নিয়ে যেমন কথা বলছিলাম, কিন্তু আমাদের হয়তো আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার আছে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে সরকারের যে বদল, 5 আগস্টের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পরে যখন মাঠ প্রশাসনকে ঠিকঠাক করা হচ্ছিল তখন ডিসি নিয়োগের ক্ষেত্রে
কিছু কিছু ঘটনা নিয়ে বেশ আলোচিত হতে আমরা দেখেছি। আমরা 300 কোটি টাকার লেনদেনেরও কিছু নিউজ দেখেছিলাম, যদিও শেষ পর্যন্ত তার সত্য মিথ্যা পুরোটা যাচাই করা হয়নি, কিন্তু সেখানে আমরা একটা শব্দ উচ্চারিত হতে দেখেছিলাম, ডিসি ফিট লিস্ট। আমাদের প্রশ্ন আপনার কাছে যে আসলে এই ডিসি ফিট লিস্টে কি, আসলে কেন করা হয়, এর কি ধরনের বেনিফিটই বা আমাদের জাতি পায়? ধন্যবাদ। ডিসি ফিট লিস্ট, ডিসি ডেপুটি কমিশনার, who is taking the responsible for district, he is DC. Who is staying in the ministry or anywhere, he is deputy secretary. I mean, যদি কোনো ভদ্রলোক বিসিএস প্রশাসন ক্যাডারের পঞ্চম গ্রেডের হয়, তাহলে যে কোনো জায়গায় সে ডেপুটি সেক্রেটারি। বাট যখন ডিস্ট্রিক্টের দায়িত্বে তখন তাকে ডিসি বলা হয়। তো সকল শিক্ষা, সকল কেন্দ্রের মূলবিন্দু হচ্ছে শিক্ষা। অনেকে পিএইচডি, ডক্টর ডিগ্রি, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষকতার দায়িত্ব পালন করতে পারেন না। ঠিক এমনি করে বিসিএস অফিসার 5th গ্রেড হলেই যে উনি ডিসি হতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। এর জন্য কি দরকার? সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা। কিন্তু এই গুণগুলো কি অন্য অফিসারদের দরকার পড়বে না? সবারই জন্য এটা প্রয়োজন। দেন নেতৃত্ব, কর্তৃত্ব, ব্যক্তিত্ব। এনি সিচুয়েশন যেটা হেড অফ দ্য স্টেট বা কোনো মিনিস্ট্রি বা কোনো সংস্থা থেকে রুট লেভেল পাঠানো হয়, সেটাই ডিসি সাহেবটা মনিটর করেন, তারা এনশিওর করেন। এই এনশিওরের ভিতর যেমনটি প্রথমেই বলেছিলাম যে আপনার প্রথমে ভূমি ব্যবস্থাপনা, সেকেন্ড ওয়ান হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। বাট আইন শৃঙ্খলা কন্ট্রোল করার জন্য ওখানে কিন্তু পুলিশ প্রশাসন আছে। এসপি মহোদয় রয়েছে। জি, এসপি মহোদয় উনি কিন্তু একদম ডেপুটি সেক্রেটারি, সেম র্যাঙ্কের লোক, অন্য ক্যাডারের, কিন্তু তার পদমর্যাদা তো একই রকম, সেম। কিন্তু এটা তো ডিসি সাহেবের কাছে দিলে হবে না। দেন মিউচুয়াল কোঅর্ডিনেশন ইজ রিকোয়ার্ড, মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজ। যদি এই তিনটার ভিতর সমন্বয় হয় তাহলে একজন সাকসেস ডিসি হতে পারে। দেন আপনি যেটা বলেছিলেন ফিট লিস্ট, এই ফিট লিস্ট করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, যার ওই ব্যক্তিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধা যাচাইয়ের মাধ্যমে যদি পরীক্ষা হয় তাহলে তাকে এনলিস্টেড করা হয়, যে হি মে বি পোস্টেড অ্যাজ এ ডেপুটি সেক্রেটারি। একটা বড় তালিকা হয়, সেখান থেকে আস্তে আস্তে নিয়োগ দেওয়া হয়। গতকাল কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একই কথা বলেছেন যে প্রয়োজন হলে যে কোনো সময় যাকে যে কোনো জায়গায় রিপ্লেস করা হতে পারে। এই ডিসি সম্মেলনটা দুইটা কারণে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, যারা নতুন ডিসি তাদের মিউচুয়াল কোঅর্ডিনেশন সবার সঙ্গে লাগে, কে কোন ধরনের প্রবলেম ফেস করছে সেটা সলভ করার জন্য অনেকের ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, অনেকে একদম অ্যাবসলিউটলি নিউ এই প্রবলেম ফেস করার জন্য। তাদের মাঝখানে যদি মিউচুয়াল কোঅর্ডিনেশন থাকে তাহলে ওই প্রবলেমগুলো ইজিতে সলভ করা যায়। এইখানে এই সম্মেলনগুলো থেকে আসলে মিউচুয়াল এক ধরনের কোলাবোরেশন হওয়ার সুযোগ থাকে, বা এরকম কোনো সেশন থাকে যে যিনি সিনিয়র তিনি তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন, জুনিয়র হয়তো প্রশ্ন করে তার কাছ থেকে জেনে নিচ্ছেন, এগুলো কি থাকে কিনা? দেখুন, 64 ডিস্ট্রিক্টের যখন 64 জন দায়িত্বপ্রাপ্ত লোক এখানে আসছে, তখন একজন আরেকজনের এক্সপিরিয়েন্স, ফল ফাইন্ডিং, ভালো এবং খারাপ সব কিছু শেয়ার করে। এই শেয়ারের মাধ্যমে যারা নতুন তাদের ভবিষ্যৎ পথ চলাটা একটু মসৃণ হয়, সেই দৃষ্টিকোণ থেকে একটু ইম্পর্টেন্ট। আবার কিছু দৃষ্টিকোণ থেকে খুব ডেঞ্জারাস। যেমন এই মুহূর্তে 64টা ডিস্ট্রিক্ট কিন্তু খালি। ইফ এনিথিং গোজ রং রিগার্ডিং ল অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সি, হু উইল টেক দ্য ডিসিশন? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই দিক দিয়ে ভালো খারাপ সব কিছুই আছে। আবার প্রতি বছর, যেমন গত বছর প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে, এবছর 1,70,00,000 টাকা খরচ হয়েছে। এটা অনেক অর্গানাইজেশন বলে যে এটা এইভাবে না গিয়ে যদি আমাদের মেইন প্রশাসনটা বিভিন্ন ডিস্ট্রিক্টে বা ডিভিশনে গিয়ে ডিসেন্ট্রালাইজড ডিভিশনে গিয়ে যে কনফারেন্সটা করে, তাহলে আমাদের যে ঢাকা যে রাজধানী কেন্দ্রিক যে উন্নয়ন, এটা বাদ দিয়ে সরাসরি ডিভিশন কেন্দ্রিক হয়ে যাবে। ওইখানে ওই কয় ডিস্ট্রিক্টের ডিসিদের নিয়ে একটা সম্মেলন করুক, তাহলে কী হলো, বাদবাকি সব ডিভিশনগুলো দে আর ইন ওয়ার্কিং, তারা ফাংশন করতে পারছে। বাট এই মুহূর্তে 64 জন ডিস্ট্রিক্ট যেহেতু ঢাকাতে বাট কেন্দ্রীয় সম্মেলনে এসছে, বাকি ওয়ার্কগুলো কিন্তু ফাংশন করতে পারছে না। দেন যেটা বলছিলাম, স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা, স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন, আমাদের খেয়াল রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই পতাকা বা এই লাটাই দিয়ে যেতে হলে আমাদের শিক্ষার মানকে উন্নত করতেই হবে। অবশ্যই রুট লেভেলে এই শিক্ষাটা যারা মনিটরিংয়ের দায়িত্ব,
যে আমি যেটা বলেছিলাম যে ডিস্ট্রিক্টের যেটা ডেপুটি কমিশনার দায়িত্ব পাকিস্তান সরকার থেকে ডিসি সাহেবরা পেয়েছেন, এটার একটা ইম্পর্টেন্ট দায়িত্ব হচ্ছে শিক্ষা সেক্টরটা। দেন আমাদের স্বাস্থ্য সেক্টরটা, স্বাস্থ্য সেক্টর শিক্ষা সেক্টর যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে, এই জিনিসটা এই সম্বন্ধে তো তাদের জ্ঞান থাকতে হবে। আমরা একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমরা বলছি যে মাঠ পর্যায়ের প্রশাসনে জেলা প্রশাসকদের ভূমিকা অনেকখানি থাকে এবং অনেক রকমের সিচুয়েশন তৈরি হয় অঞ্চল ভেদে, এক এক এলাকার কিন্তু এক এক রকমের বৈশিষ্ট্য থাকে এবং সেগুলো ম্যানেজ করার জন্য জেলা প্রশাসক মহোদয়রা কাজ করে থাকেন। কিন্তু প্রশ্ন থেকে যায় যে মানবিকতা বলতেও কিন্তু একটা বিষয় থাকে, যে মানুষ মানবিক হবেন এবং বিভিন্ন মানবিক কাজকর্মে এঙ্গেজড হবেন। আমাদের জেলা প্রশাসক মহোদয়দের কিন্তু এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ নিয়মিত করবার একটা প্রয়োজনীয়তা অনুভব করি আমরা। সবাইকে কি আমরা সেভাবে পাই আসলে? দেখুন, গতকাল বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে যখন এই সম্মেলনের বেশ কয়েকটা, প্রথমে হয়েছে শাপলা হলে, তারপর উসমানী মিলনায়তনে, তারপর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, এখানে যখন উপদেষ্টারা পয়েন্ট দিয়েছেন, কয়েকজন কিন্তু বলেছেন যে একজন সচিব বা বিসিএস প্রশাসনের সর্বোচ্চ ক্যাডারের যে তালিকাভুক্ত অফিসার, তাদের জীবনের শ্রেষ্ঠ অ্যাসেট হচ্ছে এই ডিসি হিসাবে যতদিন দায়িত্ব পালন করেছিলেন। সবাই কিন্তু রেফার করে, মুখ্য সচিব বলেন, ক্যাবিনেট সচিব বলেন। আমি যখন ডিসি ছিলাম, বিং এ মিলিটারি অফিসার, আমি পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছি। পার্বত্য শান্তি চুক্তির পূর্বে, তখন আমার মনে আছে যে পার্বত্য চট্টগ্রামে হিল ট্রাক্সে যখন মিটিং হতো, আমাদের রাঙামাটির একজন প্রাক্তন ডিসি ছিলেন, হি ইজ এ মুসলিম, বাট ওই হিল ট্রাক্সের লোকজন তাকে বলতো আমাদের প্রতিনিধি ডিসি সাহেব। সো হি হ্যাজ টু ওন দ্য হার্ট অফ দ্য লোকাল পিপল, প্রবলেম সলভ করে। যেমন ওনারা এসে যদি ওনাদের নিজস্ব মেডিকেল ভাতা, নিজস্ব স্টুডেন্ট এডুকেশন ভাতা বৃদ্ধি না করে সাধারণ জনগণের কথা আজকে সম্মেলনে তোলেন, ওখানে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা বেশি হবে। ওনারা যদি এখানে বলেন যে আমাদের 10 থেকে 13 থেকে 20তম গ্রেডের নির্বাচন নিয়োগটা আমাদের হাতে নিতে হবে, সেটা কিন্তু ওনাদের ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার প্রয়োজনীয়তা কিংবা ব্যবহার, কর্তৃত্ব দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে। এই সাইডটা করতে হবে সমন্বিত সকলের মাধ্যমে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে যেহেতু আছি, যেহেতু এই 20 মিনিটের আলোচনায় হয়তো অনেক কিছু কভার করা যায় না, আমরা একটা সারাংশ দেওয়ার চেষ্টা করছি। আপনার কাছে একজন সচেতন মানুষ হিসেবে, আপনি একজন গবেষক, লেখক এবং কলামিস্ট, এই প্রশাসনকে কাছ থেকে দেখার সুযোগ আপনার হয়েছে এর আগেও। কি বার্তা আসলে রাখতে চান এই ডিসিদের কাছে যারা সম্মেলনে অংশগ্রহণ করছেন, ঠিক একই সঙ্গে সাধারণ মানুষের কাছে? দেখুন, আমাদের রাষ্ট্রপ্রধান যখন যিনি থাকেন না কেন, আবার মন্ত্রণালয় সচিবালয়ে যারা দায়িত্ব থাকেন না কেন, তাদের যে দিক নির্দেশনাগুলো রুট লেভেলে যায়, এটা সমন্বয় বা পালন করার দায়িত্ব কিন্তু জেলা প্রশাসকের। দুদিন পরে আমাদের গণতন্ত্রের শ্রেষ্ঠ ফসল ইলেকশন সামনে আসছে। এই ইলেকশনের জন্য আস্থার সংকট আছে পুরো জাতি। এই আস্থা করার আগে আমাদের এই জেলা প্রশাসকের কাছ থেকে আনতে হবে। যেমন আমাদের এই মুহূর্তে যে নির্বাচন কমিশনের দায়িত্বে আছে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, এই ভদ্রলোক সোর্ড অফ অনার, যদিও উনি ব্রিগেডিয়ার হিসাবে রিটায়ারমেন্ট নিয়েছেন, ইতিপূর্বে যত সেনা কর্মকর্তা এই দায়িত্ব নিয়েছেন তার ভিতরে আমার দৃষ্টিতে উনি চৌকস এবং অলরাউন্ডার। উনি স্টেট ওয়ে গতকালও কথা বলেছেন এবং চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এইবার কিন্তু আমরা ওই শুধুমাত্র ডিসিকে বানাবো না, রিটার্নিং অফিসার বানাবো না, আমাদের নিজস্ব মানে ইলেকশন অফিসারও কিছু কিছু কর্মকর্তা ডিস্ট্রিক্টে আছে, তাদের উপর দায়িত্ব হবে। এটা বোঝা যাচ্ছে যে ডিসিদের উপর আস্থা নাই সেটা না, এই ইলেকশন ফুলিভাবে কন্টিনিউ করার জন্য, দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করার জন্য তাদের আস্থার প্রয়োজন। ওকে, এই আস্থার সংকট কেটে যাবে, দেশ একটা নতুন উচ্চতায় যাবে। সমস্যার মধ্যে দিয়ে হয়তো দিনাতিপাত আমরা করব, কিন্তু সমাধানটাই দিন শেষে আমাদের মুখ্য। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো, সকলেই খারাপ, তার ব্যক্তিগত চরিত্র যখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবে, সে সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর যদি তার ব্যক্তিগত স্বার্থ করার জন্য মানুষের কাছে সে নিজেকে ঘৃণিত প্রমাণ করে, তাহলে সে আর ফেরত যাওয়ার উপায় নেই। আসেন আমরা সকলেই মিলেই এই জেলা প্রশাসকদের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে এনে নতুন বাংলাদেশ বা পুনর্গঠনে অনেক বেশি ভূমিকা রাখি। আমরাও সেটি প্রত্যাশা করি যে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়রা অনেক বেশি দেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। আগামীকালকে নতুন কোনো বিষয় হ্যাপেনিং পয়েন্ট আবারও ফিরে আসবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা, নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন। আল্লাহ।